দর্শক স্বাগত জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। বিশ্বব্যাপী ঘটমান আজকে দিনের উল্লেখযোগ্য বিষয়গুলো আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি। শুরুতে দেশে যে বিষয়টি আলোচনার বিষয় হতে পারে সেটি হলো আজকে সকালেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং এই বৈঠকে প্রেসিডেন্ট বলেছেন তিনি গাজার যে চলমান শান্তি প্রক্রিয়া সেটির দ্বিতীয় পেজ খুব দ্রুত শুরু করতে চান। যদিও এই বৈঠকে ওয়েস্ট ব্যাংক নিয়ে নেতানিয়াহুর সঙ্গে কোনো রকম একমত হতে পারেননি বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি বেঞ্জামিন নেতানিয়াহুকে খুশি করার জন্য হোক যে কোনো কারণে হোক ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান যদি তাদের মিসাইল কার্যক্রম অব্যাহত রাখে তবে সেইখানে আবারও স্ট্রাইক চালানো হতে পারে এবং এটির প্রতিদানও তিনি পেয়েছেন। এরপর পরেই বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন তাকে ইসরায়েলের প্রথমবারের মতো কোন একজন নন ইসরায়েলিকে ইসরায়েলের পক্ষ থেকে শান্তি পুরস্কার দেওয়া হতে যাচ্ছে এবং সেটি পাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সময়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেটি জানিয়েছেন সেটি হলো তার সাথে সকালে রাশিয়ার ভ্লাদিমির পুতিনের টেলিফোনে কথা হয়েছে। ভ্লাদিমির পুতিন তখন তাকে জানিয়েছেন তার একটি বাসভবনে ইউক্রেনের পক্ষ থেকে ড্রোন হামলা চালানো হয়েছে, যেটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিন্দনীয় বলছেন। তিনি বলছেন এই ধরনের কাজ করা তো ঠিক নয়, যেখানে আমি শান্তি প্রক্রিয়ার জন্য এত বেশি তৎপর আছি সেখানে ইউক্রেন কেন রাশিয়ার প্রেসিডেন্টের একটি বাসভবনে ড্রোন হামলা চালাবে। যদিও ইউক্রেনের পক্ষ থেকে এই দাবিটি নাকচ করে দেওয়া হয়েছে। বাংলাদেশের খবর, বাংলাদেশের বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছেন তার চিকিৎসকরা। গত বেশ কিছুদিন ধরে তিনি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার অবস্থা কখনো উন্নতি কখনো অবনতি ঘটলেও এবার চিকিৎসকরা জানিয়েছেন সবসময়ের তুলনায় অত্যন্ত সংকটপূর্ণ অবস্থা তার। তবে এর মধ্যেই বাংলাদেশের নির্বাচনী কার্যক্রমে এগিয়ে চলছে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল আজ এবং নির্বাচন কমিশন বলছে প্রায় ২,৫০০-এর বেশি ২,৫৮২টি মনোনয়নপত্র জমা পড়েছে, যেটি হিসেব করলে প্রতি আসনের তুলনায় প্রায় প্রতি আসনে গড়ে প্রার্থী হয়েছেন ৮ জন করে এবং এই মনোনয়নপত্রগুলোর মধ্যে বিএনপির ১০০টির বেশি আসনে একাধিক প্রার্থী রয়েছে। সে একাধিক প্রার্থী হতে পারে কৌশলগত কারণে, কারো মনোনয়নপত্র যদি বাতিল হয়ে যায় সেক্ষেত্রে দ্বিতীয় যিনি প্রার্থী হয়েছেন তিনি হয়তো টিকে থাকবেন, আবার হতে পারে বিদ্রোহী প্রার্থী হিসেবেও তারা কাজ করতে পারেন। তবে যেটি বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বেশি আলোচনার খোরাক যোগাচ্ছে সেটি হলো জামায়াত ইসলামী এবং এনসিপির জোট হওয়া, অর্থাৎ এই যেটি ৮ দলীয় জোট ছিল পরবর্তীতে ১২ দলীয় জোটে রূপান্তর হয়েছে এনসিপির সমন্বয়ের মাধ্যমে। সেখানে এবি পার্টি যুক্ত হয়েছে, এলডিপি যুক্ত হয়েছে, অর্থাৎ আরো বেশ কিছু রাজনৈতিক দল যুক্ত হয়েছে জামাতের জোটে এবং এই জোটগুলো শরিকদের জন্য জামাত ইসলামী ১১০টির বেশি আসন ছেড়ে দিয়েছে। কিন্তু এনসিপির ভিতরে এটি নিয়ে নানা ভাঙাগড়া চলছে। এনসিপির নারী নেত্রীরা পদত্যাগ করেছেন, একযোগে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। অন্যদিকে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম যারা এনসিপির হয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা দায়িত্বে ছিলেন তারা এই জোটটিকে মেনে নেননি। নানা নাটকীয়তার পর তারা বলছেন তারা নির্বাচন করবেন না, কিন্তু আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া আবার এনসিপিতে যোগ দিয়েছেন, সেখানকার মুখপত্রের দায়িত্ব পেয়েছেন। নানা রাজনৈতিক সমীকরণ আলোচনা হতে পারে এবং এইসব আলোচনার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক সৈয়দ মাহমুদুল্লাহ এবং নিউ জার্সির মনমাউথ ইউনিভার্সিটির স্কুল অফ সোশ্যাল ওয়ার্কের ডিন প্রফেসর ডক্টর গোলাম মাতবরকে। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। সৈয়দ মাহমুদুল্লাহ, যে বিষয়টি আলোচনায় আনতে চাই সেটি হলো হঠাৎ করে এই গাজা এবং ইউক্রেন ইস্যু আমাদের আলোচনায় আসছে, নিয়মিত হয়তো আর আগের মতো গুরুত্ব পাচ্ছে না। আজকে যে কারণে গুরুত্ব পাচ্ছে সেটি হলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বেঞ্জামিন নেতানিয়াহু একটি বৈঠক করেছেন। এই বৈঠকের পুরোপুরি বক্তব্যগুলো দুপক্ষের এখন পর্যন্ত পাওয়া যায়নি, তবে যেটুকু সবশেষ পাওয়া গেছে সেটা হলো তারা ওয়েস্ট ব্যাংক ইস্যুতে মতানৈক্যে পৌঁছতে পারেননি এবং আরো কিছু ইস্যু তো উঠে এসেছে। আপনার কাছে এখন পর্যন্ত যে খবরগুলো আছে সেগুলোর একটু বিশ্লেষণ শুনি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার দর্শক শ্রোতাকে আপনি এমনিতে সামারিতে প্রাথমিক বিশ্লেষণ তথ্যে অনেক কিছু উল্লেখ করেছেন ইতিমধ্যে। যাই হোক, তো বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে প্রেসিডেন্ট ট্রাম্পের তার ফ্লোরিডার বাসভবনে সেখানে কথা হয়েছে এবং সেখানে তিনি বলেছেন নেতানিয়াহুর সাথে কথাবার্তা বলে যে গাজার ব্যাপারে তারা শতভাগ একমত এবং গাজাতে ইসরায়েল যা করছে এই পর্যন্ত সব সঠিক সেটা উনি সার্টিফাই করেছেন। একটি ঘটনা সেখানে
পশ্চিম ব্যাংকের ব্যাপারে তিনি পশ্চিম তীর, জর্ডান নদীর পশ্চিম তীর, যেটা ইসরায়েলি মানে 67 সালের যুদ্ধে ইসরায়েল দখল করেছিল, দখল পুরোপুরি ছাড়েনি, তবে ওখানে একটা স্থানীয় প্যালেস্টিনিয়ান লিবারেশন অর্গানাইজেশন পিএলওর একটা মানে ইসরায়েলের ব্যবস্থাপনার অধীনে একটা অ্যাডমিনিস্ট্রেশন আছে, সেটার আন্ডারে আছে, এবং তাদের সিকিউরিটি সবকিছু এরা সব নিয়ন্ত্রণ করে। যাই হোক, তো সেখানে গত কয়েক বছর থেকে অবিরাম ধারা, বিশেষ করে এই গত 2-3 বছরের বেশি করে পশ্চিম তীরের প্যালেস্টিনিয়ানদের বাড়িঘর দখল করে ফেলছে। ওখানে যারা ইহুদি সেটলার আছেন তাদের অনেকে সেটা করছেন, এবং অনেক সময় অভিযোগ আছে বা ছবি টবিও দেখি, এমনকি নিউ ইয়র্ক টাইমস পর্যন্ত যে এইসব ছবি দেয়, অনেক সময় বিবরণ দেয় যে ইসরায়েলি সৈন্যদের উপস্থিতি, সেনাবাহিনীর উপস্থিতিতে বা তাদের সমর্থন পুষ্ট হয়ে, তাদের রক্ষণাবেক্ষণ তুষ্ট হয়ে সেটলাররা, অভিবাসীরা সেখানে ওদের বাড়িঘর, প্যালেস্টাইনদের বাড়িঘর দখল করে তাদেরকে উচ্ছেদ করে দেয় ইত্যাদি ইত্যাদি, এবং প্রচুর পরিমাণে সেখানে অত্যন্ত দ্রুত গতিতে ইহুদিদের, ইসরায়েলিদের সেখানে সেটলার, বাসভবন, বসতভূমি বাড়ানো হচ্ছে, এসব কথা। তো সেটার ব্যাপারে কয়েক মাস আগে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে ওইটা করা উচিত না, পশ্চিম তীর ইসরায়েল দখল করে নেবে, এটা আমরা চাই না। এটা উল্লেখ করা উচিত যে নেতানিয়াহু কিছুদিন আগে একাধিকবার বলেছেন যে পশ্চিম তীর দখল করে নেবেন তারা পুরোপুরি। তাছাড়া তার মন্ত্রিসভার 2জন কট্টর মন্ত্রী তারা বলেছেন যে না, ওইটা আমরা দখল করে নেব এবং পুরো গাজা এবং পশ্চিম তীর আমরা দখল করে নেব, এই কথা। ফলে সেই ধারা অনুসারে তারা এটা করছেন কিনা বলা যায় না, কিন্তু ট্রাম্প সে তখন এই কথা বলেছেন যে না, ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না। কিন্তু এইবারে কথাবার্তা তিনি কোনো অসন্তোষ প্রকাশ করেননি, মোটামুটি ভাবে নেতানিয়াহুর প্রতি এক ধরনের সমর্থনই ব্যক্ত করেছেন, এবং নেতানিয়াহু বৈঠকের আগে প্রেসিডেন্ট ট্রাম্পের ভূয়সী প্রশংসা করেছেন, তার নেতৃত্বের ইসরায়েলের প্রতি তার অবিচ্ছিন্ন সমর্থনের এক। 2 নম্বর হচ্ছে ইসরায়েলের একটা সর্বোচ্চ বেসামরিক পুরস্কার আছে, পদক আছে, সেইটাতে কখনো শান্তি ছিল না, বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সেটা ইসরায়েলি নাগরিকদেরকে দেওয়া হতো। এবারে হঠাৎ করে সেটাতে শান্তি যোগ করে, এবং প্রথম শান্তি পুরস্কার ইসরায়েলের সেই সর্বোচ্চ বেসামরিক শান্তি পুরস্কার সেটা দেওয়া হচ্ছে, এবং তা একজন বিদেশিকে, কোনো বিদেশিকে ওই পুরস্কার এর আগে কখনো দেওয়া হয়নি, শান্তি পুরস্কার ছিল না। তো ওনার জন্য শান্তি পুরস্কার নতুন ভাবে তৈরি করা হলো, এবং এইটা প্রথম তিনি হবেন তাকে শান্তি পুরস্কার দেওয়ার কথা। এবং উনি যখন কেবিনে নেতানিয়াহুর সাথে মিটিং করছিলেন মার-এ-লাগোতে, ঠিক সেই সময় ইসরায়েলের এক মন্ত্রী টেলিফোনে ওই কথাবার্তার ভিতরে, আলোচনার ভিতরে টেলিফোন করে তাকে জানালেন, স্যার আপনাকে আমরা এই শান্তি পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। উনি এতে খুশি হয়েছেন। ফলে এইসব ঘটনা আমরা দেখলাম আর কি। তো যাই হোক, পশ্চিম তীরের এই ঘটনা চলছে। ইসরায়েলে যুদ্ধবিরতির পরও নেতানিয়াহুর বাহিনী অনেকবার সেখানে আক্রমণ করেছে। তারা বলছে যে সেখানে হামাসকে নিরস্ত্র করার জন্য বা হামাসের লোকজনকে মানে সহায়তা করার জন্য এগুলো করা হচ্ছে। আর সর্বশেষ একটা খবর দিয়ে আমি আপত্তি শেষ করছি, এটা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন অতি দ্রুত হামাসকে নিরস্ত্র হতে রাজি হতে হবে, নিরস্ত্র হয়ে যেতে হবে। তারা যদি তা না করে তাহলে সেটা তারা ব্যবস্থা নেবে, যে সেখানে আন্তর্জাতিক ফোর্স তার নেতৃত্বে সেখানে যেটা কায়েম করা হবে সেটা তাদেরকে দ্রুত এবং কঠোরভাবে নিরস্ত্র করে ফেলবে, এই হুঁশিয়ারি তিনি দিয়েছেন। অনেক ধন্যবাদ সৈয়দ মাহমুদুল্লাহ। আমরা এইমাত্র যে খবরটি পেয়েছি সেটি হলো যে বাংলাদেশ থেকে ঘোষণা এসেছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তার বিধি আত্মার প্রতি শোক জানাচ্ছি, এবং যথারীতি হয়তো পরবর্তীতে কোনো আপডেট পেলে সেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমিও আপনার এই খবর শুনে আমি অত্যন্ত মর্মাহত, শোকাহত,
রাজনৈতিক দিক থেকে কারো সাথে কারো বৈরিতা থেকে ভিন্ন মত থাকতে পারে, কিন্তু তিনি বাংলাদেশে একাধিকবার প্রধানমন্ত্রী ছিলেন, প্রধান একটি রাজনৈতিক দলের নেত্রী, এবং যে কোনো মানুষের মৃত্যুতে আমরা নিশ্চয়ই শোকাহত হব। আমি তার আত্মার শান্তি প্রার্থনা করছি এবং আমি শোক প্রকাশ করছি। জি, প্রফেসর ডক্টর গোলাম মাদবর, এই বিষয়ে আপনাকেও একটু বলার সুযোগ দিচ্ছি আমরা। আসলে আমিও খুবই দুঃখিত খবরটা শুনে। ওনার কিন্তু আসলে বাংলাদেশের যথেষ্ট অবদান আছে, যে কয়েকবারই উনি প্রাইম মিনিস্টার ছিলেন। সবচেয়ে বড় কথা হচ্ছে হি ইজ ভেরি সিজনড, ফাউল টক কম করতেন, যেটা প্রফেশনালি বলা দরকার ছিল উনি সেটাই বলতেন। ওনার লিডারশিপ বিএনপির মধ্যে জিয়াউর রহমান লিডারশিপ ডিফারেন্ট, ওনার লিডারশিপ ডিফারেন্ট, এবং যে আমরা দেখছি তারেক রহমান যে এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলছেন, ওনার লিডারশিপ বিগ ডিফারেন্স। বাট আমি আমার কাছে এটা ভালো লাগতো তার যে অরেটরি, তার যে রেটরিক গুলো সে ইউজ করতো, ভেরি লিমিটেড, চুজেন এবং টু দি পয়েন্ট, প্রফেশনাল। ফাউল টক করতে আমি কোনদিন দেখি নাই। সুতরাং এটার জন্যই কিন্তু আমি সত্যি বলবো যে আসলে একটা বিরাট লস দেশের জন্য। উই নিড অ্যাকচুয়ালি কমিউনিকেটর এন্ড গুড লিডার লাইক খালেদা জিয়া। তো আমি মনে করি দেশের জন্য একটা বিরাট শূন্যতা সৃষ্টি করবে, এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি, তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি, এবং আমি ওনাকে আশা করি আল্লাহ ওনাকে জান্নাত বাসী করবেন। আমি আসলে সত্যি কন্ডোলেন্স জানাচ্ছি ওনার ফ্যামিলি এবং ফ্যামিলি মেম্বারদের জন্য। ধন্যবাদ। জি, আমরা বিএনপির মিডিয়া সেল থেকে এই সংবাদটি পেয়েছি। 11 মিনিট আগে তারা সংবাদটি আপলোড করেছে। তারা বলেছে, আমাদের সকলের প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই। আজ সকাল 6টায় অর্থাৎ বাংলাদেশ সময় তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটি মহাকালের সমাপ্তি ঘটছে বাংলাদেশের রাজনীতিতে। সৈয়দ মাহমুদুল্লাহ, হয়তো আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা থাকি আরো কিছুক্ষণ। সেটা হলো যে বাংলাদেশের রাজনীতিতে বেগম জিয়া, তিনি তার উত্থান, তার পথ চলা, তার বিদায়, সবকিছুই অন্য রাজনৈতিকবিদদের তুলনায় তিনি জাতীয়তাবাদের প্রতীক হয়ে আছেন, এবং তিনি সবসময় দেশের স্বার্থে কথা বলেছেন এবং দেশের রাজনীতির স্বার্থে তিনি আপোষহীন ছিলেন। একজন মানুষ তো সব সময় আপোষহীন থাকবেন তা নয়, কিন্তু তিনি আপোষহীন ছিলেন। তার মূর্ত প্রতীক হিসেবে তিনি নিজেকে তুলে ধরেছেন। তার এই বিদায় বাংলাদেশের অন্য রাজনীতিবিদ, আরও তো রাজনীতিবিদরা আছেন, তাদের জন্য কতটা শিক্ষণীয় এবং কতটা তিনি আসলে দেশের জন্য করে গিয়েছেন বলে আপনার কাছে মনে হয়? আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, তো এটা বিশ্লেষণ হওয়া উচিত, এখন হবে, আগামী কয়েকদিনে হবে, এবং এটা এই যে আসন্ন নির্বাচন আসছে সেটার ক্ষেত্রে বিপুল প্রভাব ফেলবে বলে আমার ধারণা। এবং এটা আরেকটা প্রভাব এইভাবে ফেলতে পারে যে বিএনপি এমনিতেই অনেকে জনমত জরিপে বলছিল যে বিএনপি বেশি, 50-এর বেশি, কেউ কেউ 65% পর্যন্ত বলছিল আসন পেতে পারে জনমত জরিপে। তার পপুলারিটি 65-63%। তো যাই হোক, এর ফলে তার মৃত্যুর ফলে জনগণের ভিতরে যে আবেগ সৃষ্টি হতে পারে, সমর্থন, সেটার কারণে সম্ভবত বিএনপির পক্ষে সমর্থন আরো বেড়ে যেতে পারে। তার একটা ইমেজ দেশে ছিল, পজিটিভ ইমেজ ডেফিনেটলি তার সমর্থকদের মধ্যে, এবং সমর্থক যারা না ইন্ডিপেন্ডেন্ট ভোটার তাদের মধ্যে হয়তো তার একটা ইমেজ ছিল। তবে যারা মানে অসাম্প্রদায়িক ধর্ম নিরপেক্ষ বাংলাদেশে বিশ্বাস করেন, 71-এর আদর্শে বিশ্বাস করেন, তাদের মানে তাদের অনেকে হয়তো আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগ না করেও ওইসব আদর্শে বিশ্বাস করেন, তাদের মধ্যে হয়তো তার সমর্থন কম ছিল। কিন্তু ওভারঅল জনগণের ভিতরে একটা, আরেকটা হচ্ছে ভারতের প্রতি নীতির ক্ষেত্রে তার দুবারের শাসনামলে তিনি ভারতের প্রতি নীতির ক্ষেত্রে আওয়ামী লীগ থেকে সরে এসে অনেকটা ইন্ডিপেন্ডেন্ট মাইন্ডেড ছিলেন ভারতের সাথে। ফলে সেই ক্ষেত্রে বাংলাদেশের জনগণের ভিতরে ভারত সম্পর্কে বিরোধিতা, ভারতের প্রতি বিরূপ মনোভাবও আছে একটা উল্লেখযোগ্য অংশের মধ্যে। এবং শেখ হাসিনার আমলের শাসনের তার শাসন সম্পর্কে অনেকের অভিযোগের কারণে, এবং তার আমলে দুটো নির্বাচন নিয়ে প্রশ্নবিদ্ধ নির্বাচন নিয়ে অনেকের অনেকের প্রশ্ন থাকে, এবং সেই নির্বাচনের ক্ষেত্রে ভারতের সমর্থন ইত্যাদির কারণে ভারত বৈরিতা
এবং ভারত বৈরিতার পাশাপাশি সাম্প্রদায়িক মনোভাব অনেক বেড়েছে বলে বাংলাদেশে অনেক নিরপেক্ষ বিশ্লেষক বলে আসছে। সেই ক্ষেত্রে সেই ধরনের নীতির ক্ষেত্রে বাংলাদেশে আগামী কয়েক মাসের ভিতরে এবং ডক্টর ইউনূস ক্ষমতা আসার পর থেকেও যেহেতু একই কারণে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে এরা ক্ষমতা এসছেন, এই সরকার অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছেন, ফলে শেখ হাসিনার বিরুদ্ধে মনোভাবের পাশাপাশি ভারত বৈরিতাও বাংলাদেশের বিরুদ্ধে বেড়েছে এবং ভারতে তাকে আশ্রয় দেওয়া এবং বাংলাদেশে তাকে প্রত্যর্পণ ফেরত না পাঠানোর কারণেও সেটা মানে আওয়ামী লীগ বিরোধী হাসিনা বিরোধীদের মধ্যে জনমতের একটা উল্লেখযোগ্য অংশের মধ্যে সেই বৈরিতা বৃদ্ধি পেয়েছে। তো বাংলাদেশ ভারত সম্পর্ক নাজুকতার দিকে এগিয়ে যেতে পারে এটার কারণে। কয়েকদিন আগে যে সাদি নামে একজন, তার নাম সাদি ছিল, হাদি 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 জি, শরীফ ওসমান হাদি, শরীফ ওসমান হাদি, তিনি যে মারা গেলেন, তাকে মানে গুলি করা হয়েছিল, কয়েকদিন পর তিনি সেই আহত অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় উনি মারা গেছেন। যাই হোক, তো তারও মানে পপুলারিটির একটা অন্যতম ক্ষেত্র ছিল, আমরা অনেকেই জানি। তিনি ভারতের বিরুদ্ধে ভারত সমালোচনা করে বক্তব্য দিয়েছেন, আওয়ামী লীগের সমালোচনার পাশাপাশি ভারতের সমালোচনা। ফলে আওয়ামী লীগ বিরোধিতা, ভারত বিরোধিতার সমর্থক হয়ে গেছে বাংলাদেশের রাজনীতিতে এখন। বর্তমানের এই অত্যন্ত উত্তপ্ত সময়ে, সমীকরণের সময় খালেদা জিয়ার প্রয়াণ এবং রাজনীতি ক্ষেত্রে থেকে তিনি চলে গেলেন, এটা একটা বিরাট প্রভাব বিস্তার করবে আমার ধারণা। শূন্যতার চাইতে আমি মনে করি রাজনীতি ক্ষেত্রে এটা প্রভাব বিস্তার করবে এবং আগামী নির্বাচনে এটা প্রভাব বিস্তার করবে এবং ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে অন্তত অদূর ভবিষ্যতে, সুদূর ভবিষ্যতের কথা আমি জানি না, অদূর ভবিষ্যতে এটা একটা সিগনিফিক্যান্ট প্রভাব বিস্তার করবে বলে আমার ধারণা। তার শাসনামল সম্পর্কে মানে পজিটিভ দিক আছে, নেগেটিভ দিক আছে, তার নেতৃত্বের পজিটিভ দিক আছে, নেগেটিভ দিক আছে। একজন মানুষ মাত্র প্রয়াত হয়েছেন, এই সময় আমরা কেবল তার গুণাবলী, ভালো দিকটাই সম্ভবত আমরা আলোচনা করব। আমরা সমালোচনার যদি কারো কিছু বলার থাকে, সেটা আস্তে ধীরে রাজনীতিক নেতা যারা, বিশিষ্ট ব্যক্তি যারা, তাদেরকে মানে মৃত্যুর পরও নিশ্চয়ই তাদের সবাই সমালোচনা করে থাকে, তাদের প্রশংসা যেমন হয় তো সমালোচনা হয়, সেটা হবে। কিন্তু এই মুহূর্তে আমি তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, আত্মার শান্তি কামনা করছি। জি, অনেক ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ বিশ্লেষণের জন্য। এটি আসলে হওয়া উচিত রাজনৈতিক সংস্কৃতিতে, যে যিনি বিদায় নিয়েছেন তাকে তার ভালো কাজগুলো যেগুলো তিনি রেখে গেছেন পরবর্তী প্রজন্মের রাজনীতিবিদদের জন্য অনুসরণীয় হতে পারে এবং মানুষের কাছে যেগুলো আসলে প্রশংসনীয় হতে পারে সেগুলো নিয়ে আলোচনার যে সংস্কৃতি, এটি আসলে সব জায়গাতেই থাকা উচিত। প্রফেসর ডক্টর গোলাম মাদবর, আপনার কাছে একটু জানি, সেটি হলো যে সৈয়দ মাহমুদুল্লাহ ভাইও বলছিলেন যে তিনি যে শূন্যতা তৈরি করে গেছেন, আসলে কারো শূন্যতাই একদম পূরণ হয় না। ব্যক্তিগতভাবে আপনার সবচেয়ে কাছের মানুষের শূন্যতা আপনার জীবনে কখনো পূরণ হবে না, বেগম জিয়ার শূন্যতা বাংলাদেশের রাজনীতিতে পূরণ হবে না, এটি স্বাভাবিক। তবে তার এই মৃত্যু আগামী যে নির্বাচনটি হতে যাচ্ছে, আগামী দিনের যে রাজনীতির পথে বাংলাদেশ হাঁটতে যাচ্ছে, সেখানে কতটা প্রভাব রাখবে বলে আপনার কাছে মনে হচ্ছে? আসলে দেখুন, আমরা বলছি যে আমরা আসলে ওনার লিডারশিপ এগুলা, বিশেষ করে রাজনৈতিক এবং এইগুলো এই মুহূর্তে আলোচনা করবো না, যে ভালো দিক খারাপ দিক। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি এই জিনিস খুব সংক্ষেপে বললাম যে তার অনেকটাই ছিল চমৎকার, সুন্দরভাবে কথা বলতেন, পেশাদার ছিলেন উনি এবং ফাউল টকটা করতেন না। আমরা তো আরো লিডার দেখেছি যে ফাউল টকের চ্যাম্পিয়ন ছিল অনেকে, এগুলো কোনোদিন করতেন না উনি। হ্যাঁ, আপনি যেটা বলে আসলে বলতে গেলে গত 2 বছর যাবত অনেকটা ইনঅ্যাক্টিভই উনি। ওনাদের যেটা ইম্প্যাক্ট, আপনি যেটা বলতেছেন যে আসন্ন নির্বাচনে এর ইম্প্যাক্ট কি হবে, আমার মনে হয় পলিটিক্যাল পার্টির যে ফিলসফি, জাতীয়তাবাদ, আমরা জানি যে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি, they will go by their mandate and they go by their manifesto, আমার মনে হচ্ছে না। আর সিম্প্যাথি ড্র করা সেটা কতটুকু হবে সেটা আমরা জানি। এখন বাংলাদেশ কিন্তু একটা
ক্রস রোডে দাঁড়িয়ে আছেন বাংলাদেশ, বিশেষ করে বাংলাদেশ এখন মানুষের, আমি আমি আমার অবজারভেশন আমি যেটা দেখছি একটাই, উই হ্যাভ সিন those days during BNP, during আওয়ামী লীগ, মানুষ কিন্তু অনেকটা, যেটা এখন আমার কাছে মনে হচ্ছে enough is enough, people looking for the alternative. আপনি যে পোলারাইজেশন বলছেন, যে এনসিপি বলেন বা এলডিপি বলেন, এবি পার্টি জামাতের সাথে যাচ্ছে, সো এই রিয়ালিস্টিক জিনিসটা কিন্তু মানুষ এখন, এখন আপনারা জানেন যে যুব সম্প্রদায় কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন স্বৈরাচারী সরকারকে পতন করা থেকে এবং এরপর আজ পর্যন্ত। এবং এরপরে যে আপনার ফ্রি ফেয়ার ইলেকশন যেগুলো হয়েছে, বিশেষ করে আপনি বিশ্ববিদ্যালয় ইলেকশন গুলো, সেখানে কিন্তু আপনি অনেকটা দেখেছেন হোয়াট ইজ হ্যাপেনিং। সো এর ইম্প্যাক্টও কিন্তু একটা আছে। তো আমার কাছে সিম্প্যাথি কতটুকু কাজ করবে আমি জানি না। এবং পার্টি বা এর জন্য যে ডেফিনেটলি আমরা জানি একটা লিডার চলে গেলে স্বাভাবিকভাবে একটা শূন্যতা সৃষ্টি হয়। হয়তো আশা করি তারা হয়তো সেই শূন্যতাটা হয়তো চেষ্টা করবে যেভাবে ম্যানেজ করার জন্য আর কি। কিন্তু আসন্ন নির্বাচনটা হবে এবার কিন্তু একটু ভিন্ন ধর্মী নির্বাচন, কারণ আমার মনে হচ্ছে না এবার যদি ফ্রি ফেয়ার ইলেকশন হওয়াটাই মোস্টাই আমার কাছে মনে হচ্ছে। এবং ফ্রি ফেয়ার ইলেকশন হলে সমীকরণ এখন বিভিন্ন ধরনের হচ্ছে, বিভিন্ন পোলারাইজেশন হচ্ছে। কর্নেল ওলি জয়েন করতেছে জামাতের সাথে, এগুলো কিন্তু আসলে অনেকটা কিন্তু তিক্ত অভিজ্ঞতাও আছে যে। এবং আমরা জানি যে রাজনীতিতে কিন্তু আপনার আলটিমেটাম বলতে কোনো কথা নাই, শেষ বলতে কোনো কথা নাই, চেঞ্জ হয়, সমীকরণ চেঞ্জ হয় এবং অনেক সময় কিন্তু পরিস্থিতির প্রেক্ষিতে কিন্তু তারা কিন্তু পোলারাইজেশনে যায়। সো অল দিস ইজ হ্যাপেনিং নাও এট দিস পয়েন্ট। এবং বিএনপির আমরা জানি যে এটা, যে তারেক রহমান অলরেডি কিন্তু দেশে গিয়েছেন, যে আলটিমেটলি আগে হইতে যেতে পারতো, কিন্তু আলটিমেটলি এখন গিয়েছেন। এখন সাথে সাথে মা মারা গেলেন, যে বেগম খালেদা জিয়া। সো অল দিস থিং দেয়ার আর, আমার মনে হচ্ছে না ইটস এ কাইন্ড অফ কুইক কাইন্ড অফ সাম কাইন্ড অফ সিচুয়েশন মাইট এফেক্ট, বাট আলটিমেটলি ইলেকশন ইজ গোয়িং টু বি রান বাই দ্য পিপলস, আই থিঙ্ক দ্য ম্যান্ডেট। এবং সাধারণ জনগণ কিন্তু আমার কাছে মনে হচ্ছে বেশ সচেতন, এবং যুব সম্প্রদায় বিশেষ করে সচেতন, যেটা আমরা বিশ্ববিদ্যালয় ইলেকশন গুলো দেখেছি। সো এর যে আপনি শুধু প্রভাব যে বলবেন যে একেবারে যে সরাসরি এবং একেবারে একটা at the highest rate, I don't think that's going to affect anything because of this demise of the former leader খালেদা জিয়া। জি, নিঃসন্দেহে আর একটা কথা বলতে যে আমার জি। কেন যেন মনে হচ্ছে যে বেগম জিয়ার অবস্থা যে সংকটাপন্ন, এবং তিনি যা মানে কয়েকদিনের বেশি নেই, এটা জানার পরে তারেক গিয়ে এসছেন। এটা তাকে জানানো হয়েছে মেডিকেল টিম, বাহ্যিক ভাবে কথাবার্তা ডাক্তার জাহিদ, তার ব্যক্তিগত চিকিৎসক, অন্যরা যাই বলুন না কেন, তার ওই যে বিদেশ যাত্রা বন্ধ করে দেওয়া হলো, এয়ার অ্যাম্বুলেন্স ঠিক করেও তার যাওয়া হলো না, বলা হলো যে উনি ট্রাভেল করার যোগ্য না। তখন থেকে বোধহয় বিদেশি এবং দেশি ডাক্তাররা এই সিদ্ধান্তে পৌঁছলেন তার সময় খুব ঘনিয়ে এসছে। তো ফলে তারেক জিয়া যে এতদিন না আসলেন, মানে সেটাও অ্যাডমিনিস্ট্রেশনে বা কাদের সাথে দেশি বিদেশি সবার সাথে যোগাযোগ করে অ্যারেঞ্জমেন্টের একটা হয়েছে, এবং ওই তথ্যের ভিত্তিতে তিনি সম্ভবত এসে গেছেন। যাই হোক, মানে এখন দেশের অবস্থা শান্ত থাকুক, সব দিক থেকে কল্যাণ হোক, দেশে সুস্থ একটা নির্বাচন হোক, এটা আমরা প্রত্যাশা করব। আমি একটু মাহমুদুল্লাহের সাথে একটু অ্যাড করবো। আসলে এটা একটা চরম একটা তার প্রতি কিন্তু একটা ইনজাস্টিস যেটা করেছেন, এটা অমানবিক, যেটা তাকে চিকিৎসার জন্য বাইরে যেতে দেওয়া হয়নি। আপনারা জানেন যে ফর্মার অ্যাডমিনিস্ট্রেশনের সময় দ্যাট ওয়াজ রিয়েলি সামথিং অ্যাকচুয়ালি খুব ইনহিউম্যান তার প্রতি কাজটা হয়েছিল আর কি। তো আশা করি, আমিও আশা করছি মাহমুদুল্লাহ ভাইয়ের মতো একটা সুস্থ, অবাধ, সুন্দর একটা নির্বাচন হোক, এটি সবার প্রত্যাশা। আমরা একটু ভোটাধিকার প্রয়োগ করুক এবং মানুষই সিলেক্ট করুক তাদের ভবিষ্যৎ কি হবে। সৈয়দ মাহমুদুল্লাহ ভাই, যেটি আমরা বলছিলাম যে রাজনীতির নির্বাচনী ট্রেনে এখন বাংলাদেশ হাঁটতে শুরু করেছে, সেই জায়গায় আমরা বেগম জিয়ার আকস্মিক এই মৃত্যু, সেটি যখন মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন এবং পরবর্তীতে সেটি বাছাই, বাতিল, প্রত্যাহার, নানা প্রক্রিয়ার মধ্যে দিয়ে বাংলাদেশের নির্বাচনী যাত্রা যাওয়ার কথা, সেই জায়গায় আকস্মিক এই মৃত্যু, যে মৃত্যুটি আসলে বাংলাদেশের আপামর এই মুহূর্তে যে সক্রিয় রাজনৈতিক দলগুলো আছে তাদের সবার কাছেই বেগম জিয়ার একটা অনন্য অবস্থান রয়েছে। এই মৃত্যুটি এবং মৃত্যু পরবর্তী যে কার্যক্রমগুলো, সেগুলো নির্বাচনী যাত্রাকে কোনোভাবে ব্যাহত করবে কিনা, আপনার কাছে কি মনে হয়? সম্ভবত কিছুটা, মানে প্রোগ্রাম কিছুটা চেঞ্জ হতে পারে, ডেট গুলো কিছু কিছু সম্ভবত, আমি এখনো বলা মুশকিল।
তবে খুব ব্যাহত করবে সে এই মুহূর্তে বলা হচ্ছে না এটা, কারণ তার জন্য শোক দিবস পালন করা হবে, নিশ্চয়ই রাষ্ট্রীয় শোক পালন করা হবে, রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সমাহিত করা হবে। তারপর সেই জন্য কিছু কয়েকদিন টাইম যাবে, এই সমস্ত ব্যাপার একটা আছে। সেসব কারণে কিছুটা সময় অ্যাডজাস্ট করা হতে পারে, তারিখগুলো কিছুটা অ্যাডজাস্ট করা হতে পারে, কিন্তু যেহেতু ফেব্রুয়ারি মাসে নির্বাচনের তারিখ অ্যাডজাস্ট করার কোনো দরকার হবে বলে মনে করি না। আর এমনিতে ইলেকট্রাল অ্যালায়েন্স গুলার সম্পর্কে আমরা একটু পরে কথা বলবো। আর একটা কথা আমি এখানে বিনীতভাবে কথা বলে রাখবো, বেগম জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে কোন রকম রাইট আপ বা কোনো কিছুতে মানে একপাক্ষিক, কারণ হচ্ছে রাজনীতিতে দুপক্ষেরই পরস্পর বিরুদ্ধে অভিযোগের প্রচন্ড বিপুল ভয়ঙ্কর গভীর মানে ক্ষুব্ধ প্রতিক্রিয়ার পরস্পর ব্যাপারে ছিল 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 সেগুলো এই মুহূর্তে এক পক্ষ তুললে অন্য পক্ষ তুলতে পারে পরিস্থিতি এই মুহূর্তে একজন দেশের একজন প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত হচ্ছেন, এইটি আমরা অ্যাভয়েড করে চলবো। এইটাই আমাদের প্রতি, তার প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন করা হবে এবং আমাদের প্রকৃত ভব্যতা প্রদর্শন করা হবে। তো যাই হোক, আমার ধারণা কিছু দিন তারিখ এদিক সেদিক হতে পারে, ওভারঅল সম্ভবত নির্বাচনের তারিখ বিলম্বিত হবে না। আর নির্বাচনী অ্যালায়েন্সের ব্যাপারে পরবর্তীতে আপনি প্রশ্ন করলে আলোচনা করব। আলোচনা করবো। প্রফেসর ডক্টর গোলাম মাহবুব, আপনার কাছেও একটি প্রশ্ন রাখতে চাই, সেটি হলো যে বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় এবার কেয়ারে ভর্তি হয়েছিলেন, কিন্তু বিএনপি নেতা কর্মীদের মনের প্রাণে তিনি ছিলেন এবং তিনি আছেন, এটি বিএনপি নেতা কর্মীদের আশা ভরসা আশ্রয়ের জায়গা ছিল। আমরা দেখেছি তিনি হাসপাতালে চরম সংকটাপন্ন অবস্থায় আছেন, কিন্তু তার জন্য নির্বাচনের জন্য তারা আশাবাদী ছিলেন তিনি ফিরে আসবেন, তিনি নির্বাচন করবেন, বিএনপিকে নেতৃত্ব দেবেন। স্বাভাবিকভাবে হয়তো পুরোপুরি সক্ষমতার সঙ্গে পারবেন না, কিন্তু তিনি বিএনপির সঙ্গে আছেন এবং তার জন্য 3টি আসনে মনোনয়নপত্র সংগ্রহ করা হচ্ছিল। এখন তিনি চলে গেলেন, নিঃসন্দেহে একটা শূন্যতা এবং এই শূন্যস্থান পূরণের চেষ্টা দুটোই একসঙ্গে থাকবে। তারেক রহমান ফিরেছেন, বেগম জিয়া মৃত্যুবরণ করলেন। বিএনপির সামনের দিনের নেতৃত্ব এখন বেগম জিয়ার মৃত্যুতে যে শূন্যতা তৈরি হলো, সেটি তারেক রহমান এবং অন্য নেতারা যারা আছেন তারা কতটা শক্তভাবে বেগম জিয়ার আদর্শে বিএনপিকে পরিচালিত করতে পারবেন বলে আপনি মনে হয়? এটা আসলে আমি একটু আগে বললাম যে আসলে লিডারশিপ তো বিএনপি ব্যাপার মনে করেন যে জিয়াউর রহমান এক ধরনের লিডারশিপ, বেগম খালেদা জিয়া এক ধরনের লিডারশিপ, তারেক জিয়ার লিডারশিপ, এটা তো ইউনিকনেস মানুষের, যেটা আমি খারাপ ভালো কিছু বলছি না আর কি। স্বাভাবিকভাবে খালেদা জিয়ার কতগুলো জিনিস, বিশেষ করে ম্যাচিউরিটি এবং যে কিপিং এভরিওয়ান লাইক ইউনাইটেড এবং তার যে শূন্যতাটা, এখন স্বাভাবিকভাবে তার পার্টিতে কিন্তু এটার প্রভাব পড়বে, এটা নিঃসন্দেহে। আমরা বলছি জাতীয়ভাবে যেটা, আমি সৈয়দ মুর্তজা ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত যে আমার মনে হয় না আমাদের কোনো অ্যাডজাস্টমেন্ট করা উচিত ইলেকশনের ডেট ফেব্রুয়ারিতে, এগুলো আর কি। বিশেষ করে আমরা কিন্তু এই কাজগুলো কিন্তু অনেক সময় করি অনেকটা একটু আবেগপ্রবণ হয়ে করি, কিন্তু দেশ কিন্তু দেশের গতিতে চলে। আমি আজকে চলে যেতে পারি, আপনিও চলতে, কাল প্রত্যেকের একই অবস্থা, এটা এক্সট্রিম রিয়ালিটি মানুষের জীবনে। জন্ম হয়েছে, মৃত্যু হবে আর কি। স্বাভাবিকভাবে সে দেশের আপামর জনসাধারণের সে দায়িত্বে ছিলেন, আমরা স্বাভাবিকভাবে সবাই কিন্তু শোকাহত এবং সমবেদনা জানাচ্ছি তার প্রতি। কিন্তু আমার মনে হচ্ছে কতগুলো জিনিস, বিশেষ করে পার্টিকে একসাথে রাখা, ম্যাচিউরড একটা আপনার ডিসিশন, ডিসাইসিভ একটা ডিসিশন, এখন তো বেগম খালেদা জিয়ার কাছ থেকে এটা তার পাবেন না, তাই না? এখন তো স্বাভাবিক এই শূন্যতা একটা কিন্তু আপনার, শুধু আমরা যে বলি ইলেকশনে জিতে যাও ওইটা না, কিন্তু পার্টিটাকে ধরে রাখা, এই যে ম্যাচিউর তার একটা অবস্থান ছিল বা তার লিডারদের কাছে তার যে পপুলারিটি ছিল, সেটা তো তারেক জিয়া করতে পারবেন না। বললাম তো, তারেক জিয়া ইউনিক ইন হিজ ওন ওয়ে, জিয়াউর রহমান ওয়াজ ইউনিক ইন হিজ ওয়ে, এবং বেগম খালেদা জিয়া, আমরা প্রত্যেকে কিন্তু ইউনিকনেস এক একজনের আছে, এক একজন এক একভাবে কিন্তু রিজলভ করে, ইস্যুগুলোকে অ্যাড্রেস করে। সেই শূন্যতাটা কিন্তু আসলে পার্টিকে আসলে এফেক্ট করবে আর কি। আর অনেকটা কিন্তু আসলে আমি মাস 3 যাবত অনেকেই বিভিন্ন ধরনের গুজব ছড়িয়েছিল, আসলে ওনার অবস্থা ভালো না, উনি অনেকটা কমাতে চলে গেছেন, অনেকগুলো কথা। মানুষ কিন্তু একটা সিচুয়েশন বা একটা সাইকোলজিক্যালি মানুষের ভিতরে আসছে, আসলে
ইজ নট লুকিং গুড সিচুয়েশন। ইভেন আমি এক সপ্তাহ আগে অনেক ধরনের নেগেটিভ কথা শুনছি, কিন্তু আমি বললাম যে না, আমরা তো না জেনে এসব বলা উচিত না আর কি। সো দিস ইজ হোয়াট ডেফিনেটলি গোইং টু এফেক্ট দ্য পার্টির ইউনিটি, পার্টির লিডারশিপ এন্ড কিপিং। আমি বলছি না তাদের ইউনিটি, তাদের ইউনিটি আছে, কিন্তু সেটা যে স্ট্রেংথেন করা, সেটাকে সংরক্ষণ করা, ধরে রাখা, স্বাভাবিকভাবে ওই শূন্যতাটাও স্বাভাবিকভাবে সৃষ্টি হবে। ওনারই এটা তো থাকছেন না, তাই না? কিন্তু আশা করি আমরা আমরা যেটা বলবো যে পার্টি তো চলে, অ্যাকচুয়ালি পার্টি ম্যানিফেস্টো, পার্টি ফিলোসফি, লিডার চেঞ্জ হয়। সো আই থিঙ্ক দে উইল গো বাই দিয়ার ন্যাশনালিজম। এট দিস পয়েন্ট অ্যাকচুয়ালি জাতীয়তাবাদ ইজ ভেরি ইম্পর্টেন্ট গিভেন হোয়াটস হ্যাপেনিং in that part of the world and also all over the world. আমার কাছে মনে হচ্ছে সেটা তারা অবিচ্ছিন্ন থাকবেন, সেটা তারা স্টক থাকবেন, এবং সার্বভৌমত্বের ব্যাপারে তারা শক্তিশালী থাকবেন এবং সোচ্চার থাকবেন। I think that's the most important thing at this point we need. ওকে, সৈয়দ মাহমুদুল্লাহ, মাত্র 5 দিন আগে 25শে ডিসেম্বর বিএনপি উৎসব উদযাপন করেছে, আর 5 দিনের ব্যবধানে এখন তাদেরকে শোক পালন করতে হবে। নানা চড়া উত্তরের মধ্যে দিয়ে বিএনপি সময়টি পার করছে। অন্যদিকে বিরোধী পক্ষ যারা আছেন, যারা এখন রাজনীতিতে বিরোধী পক্ষ হিসেবে পরিচিত, তারা বেশ শক্তিশালী হয়ে উঠছে, যেটি সবশেষ প্রমাণ আমরা দেখলাম। জামাতের 8 দলীয় জোটে আরো নতুন করে 4টি দল, তার মধ্যে যারা এই জুলাই বিপ্লবের অংশীদার কিংবা চেতনা থেকে গড়ে ওঠা দল এনসিপি, তারাও একেবারে আকস্মিকভাবে গিয়ে সেখানে যোগ দিয়েছে। আরো কিছু রাজনৈতিক দল তো আছেই, তারা শক্তিশালী হচ্ছে। জামাত এনসিপির এই জোটে কার লাভ হলো? এনসিপি জোটে দেখুন, এনসিপিতে যারা ছাত্ররা যারা আন্দোলন করেছে শেখ হাসিনা বিরোধী, আওয়ামী লীগ বিরোধী আন্দোলনের ভিতরে, এই ছাত্রদের ভিতরে সবচেয়ে বেশি, নেতৃত্বের ভিতরে সবচেয়ে বেশি ছিল শিবিরের ছেলেরা, শিবির জামাতের সাথে সংশ্লিষ্ট, এবং তারাই প্রধানত এনসিপিতে সবাই শিবিরের লোক ছিল না, কিন্তু বেশিরভাগ শিবিরের লোক। তো মানে জামাতে তো অনেকে এটা বলেই আসছিলেন যে এটা জামাতের বি টিম। তো এখন তারা জয়েন করে সেই বক্তব্যটাই প্রমাণ করলো। তার ভিতরে যারা জামাত ডাইরেক্টলি জামাত না করেনি কখনো, যারা হয়তো এরা যে সবাই শিবির করে এটা জানতো না, যেমন তাদের কয়েকজন তো ছাত্রলীগের নেতাও ছিল, সার্জিস যেমন ছাত্রলীগের নেতা ছিল, এইরকম। তো ফলে তারা অনেকে হয়তো শেখ হাসিনার শাসন আমলের বিরুদ্ধে আন্দোলন করেছে। তারা যে জামাতিরা এর ভিতরে আছে, শিবির আছে, এটা বুঝে যায়। তারা হয়তো ইন্ডিপেন্ডেন্ট মাইন্ডেড, ডিফারেন্ট মাইন্ডেড একটু। 2 নম্বর হচ্ছে যে এই যে নারীরা একসাথে, যে নারী নেত্রীরা এই আন্দোলনে শরীক ছিল, তারা যে জাতীয় গণতান্ত্রিক পার্টি এনসিপি, ন্যাশনাল সিটিজেনশিপ পার্টি, হ্যাঁ সিটিজেনশিপ পার্টি, এই পার্টি থেকে নাগরিক পার্টি থেকে পদত্যাগ করলেন একসাথে। তার কারণ হচ্ছে তাদের তারা কিছুটা ইসলামপন্থী হলেও কেউ কেউ তারা হয়তো জামাতপন্থী। জামাতের ব্যাপারে অনেকের প্রশ্ন আছে, এমনকি এই এনসিপি থেকে যারা কয়েকজন রিজাইন করেছেন, কয়েকজন তো সরে দাঁড়ালেন, কয়েকজন রিজাইন করেছেন, তারা এই জামাতিদের সাথে 71-এর যারা শত্রু, বাংলাদেশের স্বাধীনতার শত্রু, তাদের সাথে গাঁটছড়া বাঁধার, দহরম মরম করা, এটাতে বিরোধী 1 নম্বর। 2 নম্বর আরেকটা কথা হচ্ছে, তারা আন্দোলনের সময় অনেক নারী নেত্রীকে কাছাকাছি রেখেছিল, উচ্চস্থান দিয়েছিল, কিন্তু যেই আন্দোলন সফল হয়ে গেল, শেখ হাসিনার শাসন শেষ হয়ে গেল, তখন থেকে নারীদেরকে সামনে আনা থেকে তারা বিরত থাকছিল। আস্তে আস্তে পেছনে অন্তরালে তাদেরকে করা হচ্ছিল। এবং এই যে এবার জামাত যতজনকে নমিনেশন দিয়েছে, তার ভিতরে সম্ভবত নারী, হিন্দু রেখেছে তারা। সম্ভবত একজন হিন্দুকে জামাত ইসলামী, ইসলাম কায়েম করার জন্য একটা দল রাজনীতি করছে, সেখানে একজন হিন্দুকেও তারা দিচ্ছে পলিটিক্যাল কারণ, কিন্তু তারা নারীকে দিচ্ছে না। এবং এনসিপির পক্ষ থেকেও নারীদের ব্যাপারে নারী নেত্রীরা বোধহয় কিছু আসন দাবি করেছিলেন, সেইটা আলাপ আলোচনা এনসিপি আদায় করতে পারেনি। ফলে এই সমস্ত ক্ষেত্রে সম্ভবত নারী নেত্রীদের একটা মোহভঙ্গ হয়েছে। তো একটা স্বাধীনতা বিরোধী, বাংলাদেশের স্বাধীনতা শত্রু পাকিস্তানের সাথে
ভারতের বিরুদ্ধে প্রচন্ড অভিযোগের একটা দিক আছে, সেটা কিন্তু পাকিস্তান আমাদের 30 লক্ষ লোক হত্যা করেছে, আমাদের দেশে এত ধ্বংসলীলাচাল করেছে, সেই পাকিস্তানের সাথে অতি দ্রুত যে মহরম শুরু হয়েছে, এটার ব্যাপারেও অনেক মানে অনেকের বেশ প্রচন্ড অভিযোগ আছে, সংশয় আছে, দ্বিমত আছে। মানে তারা কি চক্রান্ত হচ্ছে সে নিয়ে ভাবছে। বাংলাদেশের স্বাধীনতা আবার কোন দিকে মানে কি হচ্ছে সেটা একটা পাকিস্তানের সাথে কোন রকম কনফেডারেশন টাইপের অ্যারেঞ্জমেন্টের দিকে এরা যাওয়ার চেষ্টা করছে কিনা, এই সমস্ত অনেক সংশয় এই আগামী কয়েক মাসে আপনারা দেখবেন এগুলো নিয়ে আলোচনা আরো তীব্রতর হবে। সেই ক্ষেত্রে জামাতের সাথে এনসিপির গাঁটছড়া বাঁধা, একদিক থেকে তাদের চরিত্রটা উন্মোচিত হলো, স্বরূপটা যেটা এতদিন ঢাকা ছিল, প্রচ্ছন্ন ছিল মূল নেতৃত্বের। অন্যদিক থেকে মানে জামাতের হাত শক্তিশালী করলো কিনা জানি না, কিন্তু বেগম জিয়ার মৃত্যুর কারণে জামাতের আসন যতটা পাওয়ার তারা আশা করছিল তার থেকে আরো কম পেতে পারে। আর যেটা আপনি বললেন অলি আহমদ তার দল হচ্ছে এনডিপি এলডিপি। আচ্ছা, তো এলডিপি তিনি তো বেগম জিয়ার মন্ত্রীও ছিলেন। হ্যাঁ, এবং এই পরবর্তীকালে একটা অত্যন্ত উল্লেখযোগ্য গ্রন্থ প্রফেসর মাতুব্বর হোসেন, আপনারা অনলাইনে গেলে এটার ডকুমেন্ট আছে, শেখ হাসিনার আমলে ভারতের সাথে অসম যে সমস্ত কথাবার্তা বলা হচ্ছে, এই যে আমাদেরকে সীমান্ত এলাকায় ভারতকে সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, রেলপথে, রাজপথে, রাস্তাঘাটে এবং নদীপথে, শতকরা 100% অলি আহমদ এগ্রি করেছেন ভারতের সাথে। চুক্তিটা কেবল বাকি ছিল পরবর্তী নির্বাচনের পরে করবেন বলে। এই অলি আহমদ যখন যোগাযোগ মন্ত্রী ছিলেন, ভারতের যে চূড়ান্ত, এখন অনলাইনে সেটা ডকুমেন্ট আছে, অথেন্টিক ডকুমেন্ট বলে। যাই হোক, তিনি বেগম জিয়ার মন্ত্রী ছিলেন। তিনি এতদিন পরে হঠাৎ কেন মানে জাতীয় মানে জামাতের দিকে গেলেন সেটা বলা মুশকিল। তো কিন্তু তাদের আমলে তারা তো এর আগে এটাও ঠিক যে তিনি মন্ত্রী ছিলেন এবং পাশাপাশি জামাতের তো দুজন তাদের সহকর্মী ছিলেন, মন্ত্রী ছিলেন, এবং জামাতকে বৈধতাও দেওয়া হয়েছে, সব ইত্যাদি সেসব দিক আছে। এটা নিয়ে আগামী কয়েকদিন ভিতরে তার এখানে যাওয়ার ক্ষেত্র নিয়ে, তার মেজর আখতারুজ্জামান তাদের যাওয়া নিয়ে, কেবলমাত্র সিট বঞ্চিত হওয়ার কারণে একটা লোক মানে আমাকে আসন দিল না বলে অন্যদিকে চলে যাব, নীতি আদর্শ ন্যূনতম যদি কারো থাকে তিনি এগুলা বঞ্চিত করে সম্পূর্ণ বিপরীতমুখ কোনো ধারা যাবেন তা না। বলে নীতি আদর্শ তাদের যাই বলুন না কেন, বলাই তারা তাই বলবে। এখন বোঝা যাচ্ছে যে নীতি আদর্শ না, ব্যক্তিগত স্বার্থ, ব্যক্তিগত ক্যালকুলেশন, এগুলোই তাদের কাছে সবচেয়ে বড়। তো এটার ফলে তার যাওয়ার পরে বা অন্যান্য আরো এই এনসিপির লোকরা যাওয়ার কারণে জামাতের পালে একটু হাওয়া বেশি লাগছিল বলে যেটা মনে হচ্ছিল। বেগম জিয়ার মৃত্যুর পরবর্তী পরিস্থিতিতে সেই হিসেব নিকেশ কতটা সঠিক থাকে সেটা নিয়ে আমার সংশয় আছে। দেখা যাক আগামী কয়েকদিন সেটা প্রমাণ করবে। জি, প্রফেসর ডক্টর গোলাম মাতবর, আপনার কাছে একটু শুনি যে জামাত এনসিপির যে জোটটি হলো, এই জোটটিতে আমরা দেখলাম এনসিপির নারীরা গেলেন না, এনসিপির যে দুজন উপদেষ্টা ছিলেন আসিফ এবং মাহফুজ, তারাও সেখানে গেলেন না। তারা বলছেন যে তারা আলাদা থাকতে চান কিন্তু নির্বাচন করবেন না। আবার আসিফ গিয়ে দেখলাম এনসিপির মুখপাত্র হয়ে গেল। এই অনেকগুলো অঙ্ক আসলে, যেটি সৈয়দ মাহমুদুল্লাহ বলছিলেন যে এখানে অনেক ব্যক্তিগত লাভের হিসাব নিকাশটা এখন অনেক বেশি চলছে। আপনার কাছে কি জোট ভিত্তিক রাজনীতিগুলোতে সেটি আসলে প্রাধান্য পাচ্ছে বলে মনে হয়? আসলে আমি দুটো কথা বলবো আর কি, মাহমুদুল্লাহ ভাই দুটো কথা আমি না বললেই পারছি না। একটা হচ্ছে পাকিস্তানের সাথে সম্পর্কটা, যে ধরম মহরম হঠাৎ করে আর কি। দেখেন, রাজনীতিতে আমরা জানি ভিয়েতনামে যুক্তরাষ্ট্র কি করেছেন, শুধু একটা না, আমরা জানি এটা কি আসলে এক্সিস্টেন্সিয়াল সিচুয়েশন একটা। কিন্তু আমি তার মানে কিন্তু আমি সাপোর্ট করছি না যে পাকিস্তানকে
আমাদের এত ধর্ম মরম হওয়া উচিত আর কি। এক্সিস্টেন্সিয়াল সিচুয়েশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা পাকিস্তানের ধর্ম মরম করতে চাই না, আবার এট দ্য সেম টাইম আমরা কিন্তু 3 সাইডস বর্ডার উইথ আমরা একেবারে পরাধীন হয়ে থাকবো, সেটাও আমরা কিন্তু চাই না। সো দ্যাট এক্সিস্টেন্সিয়াল সিচুয়েশন, মানুষ কিন্তু ওপিনিয়ন কিন্তু সৃষ্টি করে বা জনমত দেয়, মানুষের মতামত দেয় তার বর্তমান যে পরিস্থিতির উপর ডিপেন্ড করে। সো দ্যাটস হোয়াট ইজ উই নিড টু কিপ ইনটু অ্যাকচুয়ালি কনসিডারেশন। আর কর্নেল অলির ব্যাপারে যেটা আমাদের মহবুল্লাহ ভাই বললেন, যেটা আর কি, যে আসলে হ্যাঁ যোগাযোগ মন্ত্রী যখন ছিল, হি ইজ ভেরি রাইট, অত্যন্ত রেসপেক্টেড, মানে একজন সিনিয়র সাংবাদিক। আসলে তখন কিন্তু সে বিএনপির সাথে ছিল এবং বিএনপির ডিসিশনটাই কিন্তু আলটিমেটলি তাকে, সে তো একজন যোগাযোগ মন্ত্রী হিসেবে কিন্তু ডিসিশন নেন নাই আর কি। সে যখন এলডিপি ফর্ম করলো, এলডিপি ফর্ম করার কারণটাই ছিল কিন্তু অনেকগুলো সিদ্ধান্তে কিন্তু কর্নেল কিন্তু এগ্রি করতে পারেন নাই বিএনপির সাথে, যার ফলে আলটিমেটলি কিন্তু সে ওখান থেকে সেপারেট হয়ে পার্টি করলো এবং পার্টি করে এখন দেখুন সে এগেনস্টে বলছে। সো এইখানেও একটা সিচুয়েশন আপনাকে, রাজনীতিতে অ্যাকচুয়ালি আলটিমেটাম বলতে কিছু নাই, এটা কিন্তু ডিপেন্ড করবে আপনার সিচুয়েশন কি হচ্ছে, বোথ ডোমেস্টিক সিচুয়েশন অ্যাজ ওয়েল এজ ইন্টারন্যাশনাল এন্ড নেইবারিং কান্ট্রি সিচুয়েশন। সো দ্যাটস সামথিং অ্যাকচুয়ালি। আর এনসিপির ব্যাপারে আপনি বলছেন, প্রথম থেকে আমি বলছি এই পার্টিটা আসলে ফরমেশনটাই আমার কাছে, আমি তাদেরকে স্যালিউট দিই, তারা যে কাজটা করেছেন, এবং তারাই হচ্ছে ভবিষ্যৎ এবং বর্তমানের লিডার ইয়াং যুবজনতা। কিন্তু এইভাবে একটা পার্টি চলে না, আসলে একটা গ্রুপকে রিপ্রেজেন্ট করে একটা পার্টি চলে না। এখান থেকে আপনি বলছেন যে মেয়েরা যায় নাই, ছেলেরা যাচ্ছে বা অ্যালায়েন্স করছে। এখন এই মুহূর্তে তার অ্যালায়েন্সটা করার কিন্তু একটাই কারণ আমি যেটা দেখি, বিকজ দে হ্যাভ সিন আওয়ামী লীগ টাইম, দে হ্যাভ সিন আওয়ামী লীগকে তো আপনারা জানেন 15 বছর স্বৈরাচার পতন করেছেন, এবং বিএনপির সময় কিন্তু মানুষ এখনো ভুলেন নাই, তাই না? সো দিস সিচুয়েশন কনসিডারিং, সো অল্টারনেটিভ বলতে গেলে এখন সেটা দেখতে জামাত। দ্যাট ইজ হোয়াট আই থিঙ্ক। এলডিপিও যাচ্ছে, এনসিপিও যাচ্ছে, বা এবি পার্টি, অন্যান্য পার্টিগুলো কিন্তু এই একটাই যাচ্ছে, এবং মানুষ কিন্তু রিক্সাওয়ালাদের আমি বিভিন্ন ইন্টারভিউ গুলো দেখছি, বলছে যে না আমরা তো সব দেখেছি, আমরা এখন একটু ট্রাই করবো ওগুলো। আমি জানি না হু ইজ গোইং টু বি ইলেক্টেড। সো এই যে সিচুয়েশন গুলো কিন্তু আমরা অ্যানালাইজ করি না, রিয়ালিস্টিক সিচুয়েশনটা। আমরা সবাই কিন্তু জানি যে 30 লাখ হোক, হোয়াট এভার দ্য অ্যাকচুয়ালি কেস ওয়ার্ল্ড ইজ এট দ্যাট টাইম, র্যাপিং অল দোজ থিংস, উই নেভার ফরগেট ইট। আমরা এটা যখনই মনে হয় আমরা শিওরিয়ে উঠি যে হোয়াট হ্যাপেন্ড, এবং আজকে নিজের অস্তিত্বের জন্য হয়তো আজকে সেই নতুন সমীকরণ হচ্ছে আর কি, আলটিমেটলি আমরা জানি এত বছর পরে আর কি। সো দোজ থিং আই থিঙ্ক নিড টু বি কনসিডার্ড বিফোর উই say something about about the country or about the person. So there are circumstantial issues that we need to take into consideration. তো এইটাই মনে হয়, মেয়েরা যায় নাই সেটা আমি জানি না, সেটা কতটুকু তার অন্যান্য পার্টি কতগুলো হচ্ছে স্বতন্ত্র হিসেবে করছে। একটা স্বাভাবিকভাবে একটা অবজারভেশন তো আছে, একটা রিজার্ভেশন আছে, মানুষ মনে করে যে এরা যদি ক্ষমতায় আসে, এরা কি আবার সেই খুব মানে ভীষণ ভাবে কি একেবারে ফান্ডামেন্টালিস্ট হয়ে যাবে নাকি, সেই হয়ে যাবে না। কিন্তু আসলে তারা কিন্তু এখন, আপনি আগে জামাত, এখন জামাত দিয়েছে বিগ ডিফারেন্স আমরা যেটা দেখছি, ট্রান্সফরমেটিভ, এবং তারা একদম স্পিচও দিচ্ছে হোয়াট দে আর গোইং টু ডু অ্যাবাউট দ্য পিপলস রাইট, হিউম্যান রাইট, ইন্ডিভিজুয়াল রাইট, এগুলো বলছে। সো আমার মনে হচ্ছিল এই রিজার্ভেশনটা আছে, যার ফলে হয়তো আপনি উইমেনের কথা বলছেন, দ্যাট মাইট বি cause an issue because they are not actually joining. আর মাহফুজ আলম আর আসিফ মাহমুদ সতীবের কথা আপনি যেটা বললেন, তারা তো বলছে যে আমরা আমাদের ভূমিকা, এটা আমি একদিক দিয়ে তাদেরকে বাহবাদি, কারণ দে আর অ্যাসোসিয়েটেড উইথ দ্য ইন্টারিম গভর্নমেন্ট, এবং তারা বলছে যে আমরা চাই না যে আমাদের জন্য পার্টি হোক, এবং আমরা বরং আমাদের রোলটা, আমাদের ভূমিকাটা আরো বোধহয় কার্যকরী ভাবে পালন করতে পারবো যদি আমরা কোঅর্ডিনেট করি, বা এটা ওভারঅল যদি আমরা ম্যানেজমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন করি। এট দিস পয়েন্ট I give them the benefit of doubt with good intention. So that's what I think is the situation now. জি, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। আমাদের আসলে একটা কথা, ওই এক্সিস্টেন্সিয়াল ব্যাপার যেটা প্রফেসর সাহেব বলছেন, একটা উল্লেখ্য কথা, এক্সিস্টেন্সিয়াল সিচুয়েশনের কারণে যেমন ভিয়েতনাম এত অনাচার অত্যাচার করলো ভিয়েতনামে, তারপর ভিয়েতনামের সাথে এখন আমেরিকার ভালো সম্পর্ক, ফলে হয়তো এটা হতে পারে না ব্রিটেন আমাদেরকে 200 বছর শাসন রেখেছে, এবং ব্রিটেনের সাথে মানে ভারত না পাকিস্তান না বাংলাদেশ কে কার চাইতে বেশি বন্ধুত্ব করবো আমরা, মানে রীতিমতো চলছে। যাই হোক, পাল্টা পাকিস্তানের সাথে বাংলাদেশ বন্ধুত্ব করে ভারতের কোনো ক্ষতি করতে পারবে না। পাকিস্তান, বাংলাদেশ যদি ভারত দ্বারা কখনো আক্রান্ত হয়, কোনো থ্রেটের সম্মুখীন হয়, পাকিস্তান একসাথে থাকতেও আমাদের জন্য কিছু করতে পারেনি, আমাদের পানির অধিকার সম্পর্কে কিছু করতে পারেনি,
পানি বিশেষজ্ঞ আব্বাস বিপুল অভিযোগ করেছেন পাকিস্তানের বিরুদ্ধে। আর এই যেমন চীন পাকিস্তানকে সমর্থন দিয়েছে পুরো মুক্তিযুদ্ধের সময়, কিন্তু এট দি এন্ড অফ দি ডে কিচ্ছু করতে পারেন। আমেরিকা অস্ত্র দিয়েছে, কিন্তু এট দি এন্ড অফ দি ডে সপ্তম বহর বঙ্গোপসাগরে এনেও কিছু করেন। আর পাকিস্তান কি করবে? বাংলাদেশ যদি ভারত দ্বারা থ্রেটেন্ড হয় কখনো, কিচ্ছু অশ্বডিম্ব কিচ্ছু করতে পারবে না তারা, বরং তাদের সাথে করে আমরা ৭১-এর উপরে পদাঘাত করছি, অপমান করছি। এবং ১, ২ নম্বর হচ্ছে আমরা আমাদের ক্ষতি করছি। আমরা অন্যভাবে অন্য ধরনের রিঅ্যালাইনমেন্টের মাধ্যমে আমরা নিজেদেরকে সার্বভৌম সমতার এবং অধিকারের ভিত্তিতে, সম্ভ্রমের ভিত্তিতে সকলের সাথে আমরা সম্পর্ক রাখবো, আমরা অ্যাসার্ট করব। সেটার জন্য অন্যান্য অ্যালায়েন্সের ইত্যাদি দরকার আছে। পাকিস্তানের সাথে যদি আমরা অ্যালায়েন্স করতে যাই যে কোনোভাবে, সেটা আমাদের জন্য ক্ষতি ছাড়া লাভ কখনো হবে না। আমি আর কতদিন বাঁচি জানি না, কিন্তু আমি এই কথা বলে রাখলাম, আপনারা থাকবেন। পাকিস্তানের সাথে বাংলাদেশের এইটার জন্য আজকে পাকিস্তানে কি হচ্ছে, একজন সামরিক ব্যক্তি মানে সেখানে কনস্টিটিউশনে 2টা ইলিগাল অ্যামেন্ডমেন্ট আনতে বাধ্য করে, পাস করতে বাধ্য করে ইলিগালি তাদের একজন প্রাক্তন প্রধানমন্ত্রীকে জেলে তিলে মেরে ফেলছে। তার বোনরা তার সাথে দেখা করতে পারছে না, তার অ্যাটর্নিরা তার সাথে দেখা করতে পারছে না, তাকে অন্ধকার প্রকোষ্ঠে সেখানে দিনের পর দিন মেরে ফেলছে। আমি ইমরান খানের ভক্ত না, কিন্তু ও দেশের ইন্টারনাল ব্যাপার না। ফলে এইরকম একটা অগণতান্ত্রিক দেশ, একটা সামরিক শাসকের দেশ, একটা ভয়ঙ্কর মানে পশ্চাৎমুখী দেশ, তার সাথে সম্পর্ক করে আমাদের কি পাবে? না এক্সিস্টেন্সিয়াল থ্রেটের ব্যাপারে তারা আমাদেরকে কোনো হেল্প করতে পারবে না কোনোভাবে, বরং আমাদের জন্য লায়াবিলিটি হবে। এবং আমাদের শহীদদের জন্য, আমাদের ৭১-এর প্রতি আমরা বিশ্বাসঘাতকতা করব যে কোনো কারণে, আমরা যদি পাকিস্তানের প্রেম ভালোবাসার সম্পর্কে বলতে যাই অদূর ভবিষ্যতে। আমরা হয়তো এখানে যুদ্ধটা কিন্তু আজকাল কিন্তু আপনারা দেখুন, ওইটা কিন্তু ফিজিক্যাল যুদ্ধের মাধ্যমে হয় না, এই অ্যালায়েন্সের মাধ্যমেই। এখন কিন্তু ওয়ার্ডটা চলে গেছে, সময় পাল্টেছে, অনেক কিছুই অ্যালায়েন্সের মাধ্যমেই, অনেক কিছুই হয়তো নতুন প্রযুক্তি। ইউএস সরকার আইসোলেটেড। আই থিংক দ্যাটস হোয়াট বাংলাদেশকে বলছে না যে পাকিস্তানের সাথে ধর্ম মন করে একেবারে পাকিস্তানের সাথে মানে আসলে কারো না পাকিস্তান না ভারত প্রীতি না ভীতি, এ দুটোই থাকা উচিত নয়। বাংলাদেশ আসলে বাংলাদেশের মতো করে বাঁচা উচিত। একেবারে ভারতের সবকিছু আমাদেরকে মেনে নিতে হবে, নতুন করে পাকিস্তানের সাথে সম্পর্ক গলায় গলায় নিয়ে যেতে হবে, কোনোটাই আসলে বাংলাদেশের জন্য মঙ্গলজনক হবে না বলে মনে হয়, আমাদের কাছে এখন পর্যন্ত মনে হয়। ইতিহাস বিশ্লেষণের তো সময় আছেই। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের সময় শেষ হয়ে গেছে বেশ কিছুক্ষণ আগেই, তারপর আমরা আলোচনাটা চালিয়ে যাচ্ছিলাম, কারণ আলোচনাটা উপভোগ্য ছিল, দর্শকরাও উপভোগ করছিলেন। দর্শক সবাইকে আরেকবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। আগামীকাল রাত 8টায় আবারও আউট ডেমোক্রেসি অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকবেন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।